ওয়েল ইন্সপেক্টর, আপনি যদি অনুমতি করেন তবে আমি একবার ল্যাবরেটরিতে যেতে পারি। গোটাকয় জোরালো সূত্র প্রায় পেয়ে গেছি। বলতে গেলে হ্যাঁ হ্যাঁ, অফকোর্স আপনি পরীক্ষা চালান, আমি উঠি, কাল আবার দেখা হবে। বাহাদুরের মুখে শুনলাম তুমি নাকি দুপুর ভোর বাড়ি নেই, কোথায় গিয়েছিলে? গাধার সন্ধানে। সে কি? একটুও বাড়িয়ে বলছি না ডাক্তার, গাধার সম্পর্ক না থাকলে কেসটা আমি সলভ করতেই পারতাম না। বলো কি, তুমি জেনে ফেলেছো কে হত্যাকারী? তুমিও জানতে পারবে। ধরকে ফোন করি আগে, সংশ্লিষ্ট সকলকে কোথাও একত্রিত করা দরকার। শীতটা বেশ চেপে পড়েছে। বহুদিন এরকম শীত পড়েনি কলকাতায়। যারা স্রেফ চাদর কাঁধে ঠেকিয়ে নির্বিকারভাবে শীত কাটিয়ে দিতেন, তারাও পুরনো ওভারকোট বার করে এবার গায়ে চাপিয়েছেন। সন্ধ্যার মুখে কুয়াশা তো আছেই, ওই সঙ্গে গোদের উপর বিস্ফোরার মতো টিপটিপ করে বৃষ্টি হচ্ছে প্রতিদিন। 241 কে হ্যাঙ্গারফোর্ড স্ট্রিটের ড্রয়িং রুমে যথানিয়মে সন্ধ্যার পর আড্ডা বসেছে বাসব ও শৈবালের। শীতের দাপটকে কেন্দ্র করেই আলোচনা চলছে বলা বাহুল্য। বাসব বলল, কলকাতার লোকেদের বিচিত্র মনোভাব। ডিসেম্বরের শেষের কদিন এখানে মাঝামাঝি গোছে শীত থাকে, শুধু তাই বলেই আক্ষেপের সীমা নেই। আবার দেখো, এবার যখন শীত চেপে পড়েছে, চতুর্দিকে গেল গেল রব, কাগজে এটার প্রবন্ধ বেরুচ্ছে, এমনকি সম্পাদকীয় পর্যন্ত গোটা কয়েক লেখা হয়ে গেল এই নিয়ে। শৈবাল মৃদু হেসে বলল, বাড়াবাড়ির একটা সীমা আছে তো। শীত চাই বই কি, কিন্তু তাই বলে কি গ্রিনল্যান্ডের মতো শীত পড়বে? বাসব উঠে গিয়ে হোয়াটনটের উপর থেকে সিগারেটের টিন নিয়ে এলো। একটা সিগারেট ধরিয়ে নিয়ে বলল, কালই পড়ছিলাম, এর চেয়ে 4 গুণ শীত কলকাতায় পড়েছিল 1873 সালে। সেই সঙ্গীন রেকর্ড এখনো ব্রেক হয়নি? সেবার বরফ পড়েছিল নাকি? না না, এতটা বাড়াবাড়ি হয়নি, তবে বাসবের কথা শেষ হবার আগেই বাহাদুর তার বেটেখাটো চেহারা নিয়ে দেখা দিল। জানালো একজন মহিলা সাক্ষাৎ করতে এসেছেন। এই শোচনীয় সন্ধ্যায় কেউ যে আসতে পারে, কল্পনার অতীত ছিল দুজনের। বাসব ঘাড় হেলিয়ে ভদ্রমহিলাকে এখানে আনবার সম্মতি দিল। মিনিট 2 পরে ঘরে প্রবেশ করলেন তিনি। বয়স বছর 25-26 হবে। অপূর্ব সুন্দরী না হলেও তার মুখশ্রী নিন্দনীয় নয়। তবে মুখে ক্লান্তির ছাপ থাকলেও চোখ দুটো উত্তেজনায় জ্বলজ্বল করছে। রুক্ষ অবিন্যস্ত চুল, গুড়ি গুড়ি বৃষ্টির চিহ্ন শাড়ি সর্বত্র। তরুণী কিঞ্চিত ক্লান্ত কণ্ঠে বললেন, আমি বাসুবাবুর সঙ্গে কথা বলতে চাই। বসুন, বলুন কি বলতে চান। আপনার কনসালটেশন ফি আমি দেব। বোধহয় আমি বিপদে পড়তে পারি। মানে বাসব শৈবালের মধ্যে দৃষ্টি বিনিময় হল। বাসব মৃদু গলায় বলল, ঘটনাটা কি আমায় খুলে বলুন, আমার পক্ষে কিছু করা সম্ভব হলে নিশ্চয়ই করব। তরুণী মিনিট 2 চুপ করে থাকার পর বলতে আরম্ভ করলেন। তিনি যা বললেন তার সারমর্ম হল, আরতি বড়লোকের মেয়ে ছিল। শুধু বড়লোকের নয়, তার পরিবার অত্যন্ত পাশ্চাত্য ভাবাপন্ন ও কেতাদুরস্ত। মিশনারি স্কুল কলেজে পড়েছে আরতি। দাদার বন্ধুদের সঙ্গে টেনিস খেলেছে, এমনকি ককটেল পার্টিতেও গিয়ে নার্ভাস বোধ করেনি কোনোদিন। তার মা মিসেস চৌধুরীর ইচ্ছে ছিল অনিমেষের সঙ্গে তার বিয়ে হোক। অনিমেষ ইংল্যান্ড থেকে ফিরে এসেই ব্যারিস্টারিতে যোগ দিয়েছিল। অল্প দিনেই পসার জমে উঠেছিল তার। এক কথায় সে হীরের টুকরো ছেলে। কিন্তু মিস্টার চৌধুরী রাজি হননি। তিনি নিজে ব্যারিস্টার হওয়ার দরুন ও পেশায় নিযুক্ত আর কারোর হাতে মেয়েকে দেবেন না একরকম স্থির করে রেখেছিলেন।
আরতির সঙ্গে বিয়ে হলো প্রবীণ গাঙ্গুলির। কলেজ জীবনে প্রবীণ বরাবর প্রথম শ্রেণীর ছাত্র ছিল। কর্মজীবনেও সে প্রতিষ্ঠিত। ডক্টরেট পাবার পর রসায়ন শাস্ত্রের এক দুরূহ বিষয় নিয়ে সরকারি তত্ত্বাবধানে গবেষণা করছে। তবে একটা বিষয় পার্থক্য অত্যন্ত প্রকট হয়ে উঠল। প্রবীণ উচ্চ মধ্যবিত্ত পরিবারের ছেলে। উৎকট পাশ্চাত্য ভাবধারার সঙ্গে তার বা তার পরিবারের অন্য কারোর পরিচয় নেই। নেই ককটেল পার্টিতে যাওয়ার অভ্যাস। তবু স্বামীর মতের বা মনের সঙ্গে নিজেকে একাকার করে ফেলেছিল আরতি। প্রথম প্রথম সবই ভালোই কেটেছিল। গোলমাল দেখা দিল তারপর। বাড়িতে তার নিজের দুই দেওর, সৎ শাশুড়ি ও সৎ ননদ আছেন। তারা আরতির স্বাধীনতার উপর হস্তক্ষেপ করতে লাগলেন। তার বাপের বাড়ি যাওয়া বন্ধ হল। এমনকি তার দাদা অলোক এবং সঙ্গে অনিমেষ এলে তাকে দেখা পর্যন্ত করতে দেওয়া হতো না। গালিগালাজ পর্যন্ত করতেন। প্রবীণ গবেষণায় ব্যস্ত। তার মনে শান্তি বিঘ্নিত হবে এই বিবেচনায় তাকে এই সমস্ত কথা বলতো না আরতি। পরিস্থিতি ক্রমে চরম আকার নিয়েছে। তাকে খুন করা হবে এমন ভয় দেখানো হয়েছে। কয়েকদিন আগে স্নায়ু নিস্তেজ হয়ে পড়ে এমন পানীয় তাকে খাওয়ানো হয়েছিল। আরতি দিন কাটিয়েছে ঘোরের মধ্যে থেকে। গতকাল রাত্রে বাথরুমে যাবার সময় দরজার পাশ থেকে একটা ছায়ামূর্তিকে সরে যেতে দেখেছে। আরতি নিশ্চিত গলা টিপে তাকে একদিন মেরে ফেলবে। টেলিফোন গাইড দেখে ঠিকানা জেনে সে বাসবের কাছে এসেছে সাহায্যের আশায়। বাসব একাগ্র মনেই শুনছিল। ভদ্রমহিলা থামতেই বাসব বলল, আপনি শোচনীয় মনের অবস্থায় দিন কাটাচ্ছেন বুঝতেই পারছি, কিন্তু দুঃখের সঙ্গে বলতে হচ্ছে এ ব্যাপারে আমার তো কোনো করণীয় নেই। আরতি গাঙ্গুলির গলায় হতাশা ফুটে উঠল। কিছুই করবার নেই? পুলিশের কাছে গেলে পরিস্থিতি আরো ঘোলাটে হয়ে উঠতে পারত। তাই ভেবে আপনার কাছে এসেছি। আমার ধারণা ছিল আপনি এক কাজ করতে পারেন, ও বাসা ছেড়ে দিন, স্বামীকে সঙ্গে নিয়ে অন্য কোথাও চলে যান। তবে একটা কথা, আপনাকে উত্ত্যক্ত করছে সকলে তা মেনে নেওয়া যায়, কিন্তু খুন করতে যাবে কেন? তাতে কারো কিছু লাভ হবে? আছে। বাবা মা আমাকে অনেক টাকা দিয়েছেন, অনেক গয়না দিয়েছেন, সেগুলো তাদের লাভ হবে। সকলের হবে না, শুধু আপনার স্বামীর হতে পারে। আমার স্বামী কোনো কিছুতে থাকেন না। সৎ শাশুড়ি সব। আমি সরে গেলে তিনি আমার সমস্ত কিছু হাতে পাবেন। প্লিজ মিস্টার ব্যানার্জি, এ বিষয়ে কিছু একটু করুন। দেখুন, কোনো পরিবারের অভ্যন্তরীণ ব্যাপারে নাক গলানো আইনসম্মত নয়। আপনি বরং আপনার স্বামীকে আমার সঙ্গে দেখা করতে বলুন। তার সঙ্গে আলোচনা করে অবস্থার উন্নতি করা যায় কিনা আমি চেষ্টা করে দেখতে পারি। মৃদু গলায় আরতি গাঙ্গুলি বললেন, আমার স্বামী? তিনি কি? বেশ, তাকে আপনার কাছে পাঠাবার চেষ্টা করব। ভদ্রমহিলা উঠে দাঁড়িয়ে ভ্যানিটি ব্যাগ খোলার উপক্রম করলেন। বাসব বলল, আমাকে টাকা দিতে হবে না। কেস হাতে না নিয়ে শুধু দু চার কথার বিনিময়ে কিছু নেওয়া আমার স্বভাব বিরুদ্ধ। তিনি মৃদুমুখে বিদায় নিলেন। শৈবাল বলল, উনি যে অত্যন্ত ডিস্টার্ব তাতে সন্দেহ নেই। তোমার সঙ্গে আমিও একমত ডাক্তার, কিন্তু পারিবারিক ব্যাপারে তো নাক গলাতে পারি না। আচ্ছা, আমি কি ভাবছি জানো? ভাবছি ওর স্বামীর নিষ্ক্রিয় অ্যাটিটিউডের কথা। আবার বাহাদুরের উদয় হল। এসে জানালো এক ভদ্রলোক দেখা করতে এসেছেন। তাকে এখানে নিয়ে এসো। যিনি ঘরে প্রবেশ করলেন তার বয়স ৩৫-এর উপরে নয়। দীর্ঘকায় ও বলিষ্ঠ, সুশ্রী, চোখে হাই পাওয়ারের চশমা। তিনি কোনো রকম ভূমিকা না করে বললেন, আমার স্ত্রী বোধ হয় মিনিট কয়েক আগে আপনাদের সঙ্গে দেখা করে গেলেন। আর তিনি নিশ্চয়ই অনেক অসংলগ্ন কথা বলে আপনাদের সময় নষ্ট করেছেন। আমি তার হয়ে ক্ষমা চেয়ে নিচ্ছি। মানে আসলে তিনি প্রকৃতিস্থা নন। বাসব বলল, আপনি প্রবীণবাবু, বসুন। বসবার সময় আমার নেই।
তার কাণ্ড কারখানায় অস্থির হয়ে উঠেছি। আবার যদি আরতি আপনার কাছে আসে, অনুগ্রহ করে সংবাদ পাঠাবেন আমাকে। নিজের নাম ও ঠিকানা অঙ্কিত কার্ড সেন্টার টেবিলের উপর রেখে যেমন হঠাৎ এসেছিলেন তেমনি চলে গেলেন। এরা দুজন হতবাক। শৈবাল বলল, ব্যাপারটা খুব সুবিধার লাগছে না। বাসব সিগারেট ধরালো। দিন দুয়েক কেটে গেছে। শীত একেবারে কমে না গেলেও আর প্রচন্ড ভাবটা নেই। বেলা তখন 4টা। টুকিটাকি কয়েকটা জিনিস কেনার উদ্দেশ্যে বাসব বাড়ি থেকে বেরোলো। একাই বেরোলো। শৈবাল 6টার আগে আসে না। গেট পেরিয়ে ট্যাক্সির সন্ধানে এদিক ওদিক তাকাচ্ছে। একটা জিপ এসে তার পাশে থামল। জিপ থেকে ইন্সপেক্টর বিজয়ধর নামতে নামতে বললেন, কোথায় চলেছেন মশাই? আরে ধর্মশাই যে, আমাদের পাড়ায় আবার কি তদন্ত করতে এলেন? তদন্ত অন্যত্র, ভাবলাম আপনাকেও সঙ্গে নিয়ে যাই। চলুন, ঘুরে আসবেন। জরুরি কাজে কোথাও যাচ্ছিলেন না নিশ্চয়? বাসব দ্বিরুক্তি না করে জিপে গিয়ে বসল। কি কেস? মার্ডার নাকি? বিজয়ধর জিপে স্টার্ট দিলেন। আডার তো বটেই। ব্যাপারটা বিশদভাবে কিছু জানি না, তবে খবর পেয়েছি ইডেন গার্ডেনের প্যাগোডার সামনে মৃতদেহটি পড়ে আছে। খুন হয়েছেন একজন সম্ভ্রান্ত মহিলা। মিনিট কয়েক মাত্র লাগলো ঘটনাস্থলে পৌঁছতে। কৌতূহলী জনতাকে রুখে রেখেছিলেন কয়েকজন কনস্টেবল। বিজয়ধরকে অনুসরণ করে এগিয়ে গিয়ে বাসব দেখল জলের ধারে ঘাসের উপর একজন তরুণী হুমড়ি খেয়ে পড়ে আছে। বেশভূষা দেখে সম্ভ্রান্ত বলেই মনে হয়। গায়ের রং হালকা সবুজ হয়ে গেছে, বিষক্রিয়ায় বোধ হয়। ইন্সপেক্টর ধর বললেন, ঘণ্টাখানেক হলো আমি জানতে পেরেছি ঘটনাটা। মৃতদেহ আবিষ্কার করে একজন মালি, সে ট্রাফিক কনস্টেবলকে খবর দেয়। ফটোগ্রাফার এসে পড়লেন। মৃতদেহ এখনো নেড়ে চেড়ে দেখা হয়নি। হুমড়ি খেয়ে পড়া অবস্থায় একটা ছবি তোলার পর মৃতদেহ চিৎ করে দেওয়া হলো। এবার মৃতার মুখ দেখতে পাওয়া গেল। বাসব চমকে উঠল। আরতি গাঙ্গুলি। যে মালি মৃতদেহ আবিষ্কার করেছিল তাকে পুলিশ আটকে রেখেছিল। ধর তাকে জেরা করতে আরম্ভ করল। বাসবের মনের মধ্যে কিছু উদ্বেল হয়ে উঠল। কেউ যে তাকে খুন করতে চায় ভদ্রমহিলা ঠিকই আন্দাজ করেছিলেন। নিজেকে কেমন অপরাধী বলে মনে হতে লাগলো। আরো একটু সতর্কতার সঙ্গে সেদিন কথাবার্তা বলা উচিত ছিল। প্রবীণ গাঙ্গুলিকে হাতে পেয়ে ওইভাবে চলে যেতে দেওয়াটা ঠিক হয়নি। তার কাছ থেকে খুঁটিয়ে সমস্ত জেনে নিয়ে একটা উপায় উদ্ভাবন করতে পারলে ভদ্রমহিলা হয়তো মারা পড়তেন না। বাসব মনকে দৃঢ় করল। এখন আর হাহুতাশ করে লাভ নেই, বরং কর্তব্য কর্ম সম্পর্কে সচেতন হওয়া ভালো। ভদ্রমহিলা তার কাছে সাহায্যের আশায় গিয়েছিলেন এবং ঘটনাচক্রে তার মৃতদেহের কাছে সে উপস্থিত হয়েছে। সুতরাং হত্যাকারীকে খুঁজে বার করা তার কর্তব্যের বাইরে নয়। বাসব সতর্কতার সঙ্গে চারদিক লক্ষ্য করতে লাগল। মনে হয় জলের পাড়ে বসে আরতি গাঙ্গুলি কারো সঙ্গে কথা বলছিলেন। মৃত্যু আচম্বিতে এসেছে, নইলে ওইভাবে হুমড়ি খেয়ে পড়ে থাকার কোনো কারণ খুঁজে পাওয়া যায় না। বিস্ময়ের বিষয়, বিষ কিভাবে প্রয়োগ করা হয়েছে বুঝতে পারা যাচ্ছে না। জোর করে খাইয়ে দেওয়া হয়েছে এ কথা বিশ্বাস করা যায় না। ইনজেক্ট করা হয়েছে এ কথাও মনে স্থান দেওয়া ঠিক না, বিশেষ করে সেখানে অজস্র লোক চলাচল করছে। তবে হঠাৎ বাসবের দৃষ্টি পড়ল মৃতদেহের হাত কয়েক দূরে একটা কাগজের মোড়ক পড়ে রয়েছে। এগিয়ে গিয়ে তুলে নিল। মোড়ক খুলতেই চোখে পড়ল তার মধ্যে রয়েছে ঘোড়ার বিষ্ঠা। হত্যার সঙ্গে এই বিশেষ বস্তুটির কি কোনো সম্পর্ক আছে? থাক বা না থাক, আপাতত মোড়কটা বাসবের পকেটে স্থান লাভ করল। মালিকে জেরা করা শেষ হয়েছিল। ইন্সপেক্টর ধর
আরতি গাঙ্গুলির ভ্যানিটি ব্যাগটা হাতে নিয়ে এগিয়ে এলেন। মৃতদেহ পোস্টমর্টেমে পাঠাবার ব্যবস্থা হলো। সেই সময় আরেকটা জিনিস লক্ষ্য করা গেল। আরতির ডান হাতের মুঠোতে ধরা রয়েছে অত্যন্ত ছোট, মাত্র ইঞ্চি 2 লম্বা সুদৃশ্য একটা ছুরি। সেই ধরনের ছুরি যা দিয়ে মহিলারা নখের আগা পরিষ্কার করে থাকেন বা পেন্সিলের মুখ পরিষ্কার করা যায়। ছুরিটা মুঠোর মধ্যে থেকে বার করে নিলেন ইন্সপেক্টর। মৃতদেহ ভ্যানে তোলা হলো। হত্যা সম্পর্কে আলোচনা করতে করতে বাসব ও ধর জিপে এসে বসলেন। ভ্যানিটি ব্যাগ খোলা হলো। তার মধ্যে রুমাল, চিরুনি, আয়না ও খুচরো ও নোট মিলিয়ে 30 টাকার মতো ছিল। আর ছিল একই ধরনের আরেকটা ছুরি, শুধু খোলা নয়, বন্ধ। পার্থক্যের মধ্যে আগেরটার স্টিলের বাটের উপর লাল স্পট আছে, এটা নেই। ধর বললেন, এ কি মশাই, এত ছুরি ছোঁয়াছুঁই কেন? তাই তো দেখছি, চলুন ফিরে যাই। পরের দিন সন্ধ্যায় বাসব ফোন করল ইন্সপেক্টর ধরকে। তিনি অফিসেই ছিলেন। ফোন ধরলেন। হ্যালো, মিস্টার ধর? হ্যাঁ হ্যাঁ, বাসব বলছি। কত দূর? কি হলো তারপর? হ্যাঁ, এই তো কিছুক্ষণ হলো পোস্টমর্টমের রিপোর্ট পাওয়া গেছে। স্টেটমেন্টও নিয়েছি সকলে। ভাগ্যিস আপনার কাছে ঠিকানাটা ছিল, না হলে ঠিকানা সংগ্রহ করতে বেশ অসুবিধেতেই পড়তে হতো। ভিকটিমের আত্মীয় স্বজনের কথাবার্তায় কিছু অমিল থাকলেও হত্যাকারী হিসেবে তাদের মধ্যে কাউকে সন্দেহ করতে পারলাম না। হ্যালো, শুনুন মিস্টার ধর, এই ব্যাপারে আমি কিঞ্চিত ইন্টারেস্টেড হয়ে পড়েছি। একটু কষ্ট করবেন, এক্ষুনি একবার চলে আসুন না আমার এখানে। সঙ্গে পোস্টমর্টেমের রিপোর্ট, স্টেটমেন্টগুলোর কপি ও আরতি দেবীর মুঠোয় ধরা ছুরিটা আনতে ভুলবেন না। আর হ্যাঁ, সকলের ফিঙ্গারপ্রিন্ট নিশ্চয়ই নিয়েছেন। আসবার সময় সেগুলো সঙ্গে নিয়ে আসবেন। ছেড়ে দিচ্ছি এখন, কেমন? বাসব ফোন ছেড়ে দিল। ইতিমধ্যে অবশ্য সে একটা কাজ করেছে। কুড়িয়ে পাওয়া মোড়কের মধ্যেকার ঘোড়ার বিষ্ঠা পরীক্ষা করে দেখেছে। পরীক্ষার পর বুঝতে পারা গেছে ওটা ঘোড়া নয়, গাধার। এই বিশেষ বস্তুটির সঙ্গে হত্যার কোনো সম্পর্ক আছে কিনা চিন্তা করেছিল গভীরভাবে। একসময় বাসবের মাথায় বিদ্যুৎ ঝলসে উঠেছে। কোনো জীববিজ্ঞানীর সঙ্গে এ সম্পর্কে আলোচনা করলে কেমন হয়। প্রতুল ঘোষ টাউনসেন্ট রোডে থাকেন। জীবজন্তুদের নিয়ে তার কারবার। দীর্ঘদিন তাদের নিয়ে রিসার্চ করে আসছেন। একজন মানি লোক। কিছুদিন আগে ভবানীপুরের এক তদন্তে গিয়ে তার সঙ্গে আলাপ হয়েছিল বাসবের। সেই আলাপের সূত্র ধরেই সে তার কাছে গেল। সমাদরে বাসবকে বসালেন মিস্টার ঘোষ। চা এলো। নানা প্রসঙ্গের অবতারণা হলো। বাসব একসময় প্রশ্ন করল, আচ্ছা, গাধার বিষটা কি বিষাক্ত? মৃদু হেসে মিস্টার ঘোষ বললেন, তাই বলুন, কাজ নিয়ে এসেছেন। আপাত দৃষ্টিতে অবশ্য বিষাক্ত নয়, তবে ওই বিষ্ঠার সাহায্যে অন্য কিছুকে বিষাক্ত করা যায়। কি রকম? এ সম্পর্কে আগে আমারও জ্ঞান ছিল না, তবে একটা কনফিডেন্সিয়াল আর্টিকেল সরকারের কাছ থেকে পেয়ে ব্যাপারটা জানতে পেরেছি। সময় সময় সাধারণ মানুষ কিরকম মারণাস্ত্র আবিষ্কার করে বসে, ভাবলে বিস্মিত হতে হয়। বিহার ও উত্তরপ্রদেশের গ্রামাঞ্চলে হত্যার আধুনিক পদ্ধতি হল একটা ছোরাকে তাতিয়ে নেওয়া হয়, তারপর তাতে গাধার বিষ্ঠা ভালো করে মাখিয়ে নিয়ে আবার গরম জলে ধুয়ে ফেলা হয়। এরপর এই ছোরা দিয়ে কারো শরীরে সামান্য আঁচড় যদি লেগে যায়, প্রচণ্ড বিষক্রিয়ায় সঙ্গে সঙ্গে মৃত্যু অনিবার্য। বাসব দিব্য চক্ষে আরতি গাঙ্গুলির হত্যাকাণ্ড যেন দেখতে পেলেন। আরো 2-4 কথার পর সে বিদায় নিল প্রতুল ঘোষের কাছ থেকে। মোড়কটাও পরীক্ষা করতে ছাড়েনি বাসব। স্বাভাবিকভাবেই হাতের ছাপ পাওয়া গেছে তাতে। ছাপটা সন্তর্পণে তুলে নিয়েছে। মিনিট 45 পর ইন্সপেক্টর ধর এলেন। বাসব তাকে ড্রয়িং রুমে নিয়ে গিয়ে বসালো। বলল,
আপনি ডাক্তারের সঙ্গে গল্প করুন ইন্সপেক্টর, আমি চট করে কাগজপত্রগুলো দেখে শেষ করি। প্রথমে পোস্টমর্টেমের রিপোর্টের উপর চোখ বুলিয়ে নিল। রিপোর্টে বলা হয়েছে তীব্র বিষক্রিয়ায় মৃত্যু হলেও কোন বিষ প্রয়োগ করা হয়েছে তা বুঝতে পারা যায়নি। বিষ খাওয়ানো হয়নি বা ইনজেক্ট করা হয়নি। বাঁ হাতের বুড়ো আঙ্গুলের নখের পাশের চামড়া একটু চিরে গেছে। ধরে নেওয়া হয়েছে বিষ ওই পথ দিয়েই শরীরে প্রবেশ করেছে। বাসব মিনিট 5 সেদিকে তাকিয়ে রইল, গভীরভাবে চিন্তা করল যেন কিছু। তারপর সংশ্লিষ্ট ব্যক্তিদের স্টেটমেন্ট পড়তে আরম্ভ করল। প্রত্যেকের এজাহার কাটছাট করলে দাঁড়ায় এইরকম: প্রবীণ গাঙ্গুলি, মৃতার স্বামী। স্ত্রীর স্বেচ্ছাচারিতায় তিনি সন্তুষ্ট কি অসন্তুষ্ট বুঝতে পারা যায় না, তবে স্ত্রীর মৃত্যুতে বেশ প্রিয়মান। দুর্ঘটনার দিন সকাল 9টায় শেষবার স্ত্রীর সঙ্গে তার সাক্ষাৎ হয়। তিনি রাত 10টার সময় বাড়ি ফিরে স্ত্রীর মৃত্যু সংবাদ পান। রমেন গাঙ্গুলি, মৃতার দেওর। বৌদির সাহেব কায়দায় চালচলন পছন্দ করতেন না ঠিকই, তবে তার মৃত্যু কামনা করেননি। দুর্ঘটনার দিন তার কোনো রকম কথা কাটাকাটি হয়নি। অফিস থেকে ফিরে তিনি ক্লাবে গিয়েছিলেন। ওখানে চাকর গিয়ে তাকে বৌদির মৃত্যু সংবাদ দেয়। রথিন গাঙ্গুলি, মৃতার কনিষ্ঠ দেওর। বৌদির সঙ্গে তার মতান্তর ছিল। ভদ্রমহিলা গৃহস্থ বধূর মতো বাড়ির 4 দেওয়ালের মধ্যে থাকতে চান না, এটা পছন্দ ছিল না তার। বৌদির এই স্বভাবের জন্য দাদার নির্লিপ্ততা যে দায়ী সে বিষয়ে তার বিন্দুমাত্র সন্দেহ নেই। দুর্ঘটনার দিন তিনি অসুস্থ ছিলেন, সুতরাং বাড়িতেই ছিলেন না। বৌদির কোনো সংবাদ তিনি রাখেননি। অলোক চৌধুরী, মৃতার জ্যেষ্ঠ ভ্রাতা। বোনের শোচনীয় মনের অবস্থার কথা তিনি জানতেন না। মাঝে মাঝে দেখা সাক্ষাৎ করতে আসতেন। আরতিও যেতেন বাপের বাড়ি। এই নিয়ে শ্বশুর বাড়িতে যে রাগারাগি চলছিল তার জানা ছিল না। অনিমেষ চৌধুরী, অলোক চৌধুরীর বন্ধু। আরতি দেবীর সঙ্গে তার বহুদিনের আলাপ। দুজনের বিয়ের কথাও একবার হয়েছিল। তার ও অলোকের ও বাড়িতে যাওয়ার ব্যাপারে যে অশান্তি দেখা দিয়েছিল এ কথাও তিনি জানতেন না। মমতা গাঙ্গুলি, মৃতার সৎ শাশুড়ি। পুত্রবধূর অত্যাধুনিক চালচলন তিনি পছন্দ করতেন না। কথা কাটাকাটি হতো, তবে কখনো তাকে তিনি ভয় দেখাননি। দুর্ঘটনার দিন দুপুরবেলা তিনি প্রবীণ গাঙ্গুলির সঙ্গে আরতিকে বেরিয়ে যেতে দেখেছিলেন, কিন্তু আর সে ফিরে আসেনি। তার মৃত্যু সংবাদ পেলেন তিনি সন্ধ্যার পর পুলিশের কাছ থেকে। পড়া শেষ হলে ইন্সপেক্টর প্রশ্ন করলেন, কিরকম বুঝলেন? রবিনবাবুর স্টেটমেন্টে কিছু অসঙ্গতি রয়েছে, কি বলেন? বাসব চিন্তিত গলায় বলল, তাই তো দেখছি। ওয়েল ইন্সপেক্টর, আপনি যদি অনুমতি করেন তবে আমি একবার ল্যাবরেটরিতে যেতে পারি। গোটাকয় জোরালো সূত্র প্রায় পেয়ে গেছি। বলতে গেলে হ্যাঁ, অফকোর্স অফকোর্স, আপনি পরীক্ষা চালান, আমি উঠি, কাল আবার দেখা হবে। পরের দিন সমস্ত দুপুরে বাসব অত্যন্ত ব্যস্ত রইল। প্রচুর ছোটাছুটি করতে হলো তাকে। বাড়ি ফিরল বিকেল উতরে যাবার অনেক পরে। শৈবাল আগে এসে উপস্থিত হয়েছিল। বাসবের দিকে তাকিয়ে শৈবাল বলল, বাহাদুরের মুখে শুনলাম তুমি নাকি দুপুর ভোর বাড়ি নেই, কোথায় গিয়েছিলে? বাসব সোফায় বসে সিগারেট ধরিয়ে নিয়ে বলল, গাধার সন্ধানে। সে কি? একটুও বাড়িয়ে বলছি না ডাক্তার, গাধার সম্পর্ক না থাকলে কেসটা আমি সলভ করতেই পারতাম না। বলো কি, তুমি জেনে ফেলেছ কে হত্যাকারী? তুমিও জানতে পারবে। ধরকে ফোন করি আগে, সংশ্লিষ্ট সকলকে কোথাও একত্রিত করা দরকার। বাসব হাত বাড়িয়ে ক্রেডল থেকে রিসিভার তুলে নিল। ইন্সপেক্টর ধরের অনুরোধে প্রবীণ গাঙ্গুলির বাড়ির সকলে সন্ধ্যার পর বাড়িতেই রইলেন। অলোক চৌধুরী ও অনিমেষ মুখার্জিকেও আহ্বান করা হলো। বাসব ও শৈবাল যখন ওখানে পৌঁছল 8টা বেজে গেছে। ইন্সপেক্টর ওদের সঙ্গে সকলের পরিচয় করিয়ে দিলেন। বাসব বলল, এই কেসে মাথা ঘামাবার কোনো দরকার পড়তো না যদি মারা যাবার আগে আরতি দেবী সাহায্যের জন্য আমার কাছে না যেতেন।
তিনি অস্থিরতার শেষ প্রান্তে গিয়ে উপস্থিত হয়েছিলেন। তার ধারণা হয়েছিল বাড়ির কোনো লোক তাকে খুন পর্যন্ত করতে পারে। তবে বাসবকে বাধা দিয়ে রমেন গাঙ্গুলি বললেন, তার অলিক ধারণার জন্য বাড়ির লোকেরা নিশ্চয়ই দায়ী নয়। তার ধারণা যে অলিক ছিল না তার প্রমাণ তিনি খুন হয়েছেন। যাই হোক, এবার আমি প্রবীণবাবুকে গোটা কয়েক প্রশ্ন করতে চাই। মিস্টার গাঙ্গুলি, আমার বাড়ি থেকে সেদিন আপনার স্ত্রী নিষ্ক্রান্ত হবার পরেই আপনি গিয়েছিলেন। বলেছিলেন আপনার স্ত্রীর নাকি মাথা খারাপ, অথচ তিনি খুন হওয়ার পর কেউ নিজের স্টেটমেন্টে কথা উল্লেখ করেননি। স্বাভাবিকভাবে আপনার সেদিনের উক্তির সত্যতা সম্পর্কে আমার সন্দেহ হচ্ছে। প্রবীণ গাঙ্গুলির গম্ভীর মুখের উপর অধৈর্য ভাব ফুটে উঠল। তবে তিনি নিজেকে সামলে নিলেন। বেশ সংযত গলায় বললেন, আপনার কথার উত্তর দিতে গেলে অনেক কথাই বলতে হয়। আমি সেদিন মিথ্যার আশ্রয় নিয়েছিলাম। কেন নিয়েছিলাম জানেন? আমার স্ত্রীর জন্য যে পারিবারিক অশান্তি চলছিল তাতে আমিও অতিষ্ঠ হয়ে উঠেছিলাম। পারিবারিক ইচ্ছা বাইরে প্রচারিত হোক, এটা কে চায়? আমি গবেষক লোক, মনের শান্তি না থাকলে একাগ্রভাবে কাজ করা যায় না। বাড়ির সকলকে জানিয়ে দিয়েছিলাম আরতির জন্য কাউকে মাথা ঘামাতে হবে না। তার চরিত্রে অসংযম থাকলেও তা শুধরে দেবার দায়িত্ব অন্য কারো নয়, আমার। তবুও এরা আমার কথায় কান দেয়নি। আপনারা বিশ্বাস করুন, আরতি খারাপ মেয়ে ছিল না। আমাদের দুজনের মধ্যকার সম্পর্ক অত্যন্ত গভীর ছিল। আমি তাকে বলেছিলাম, আর 6টা মাস মুখ বুজে সহ্য করে যাও, তারপর আমরা আলাদা হয়ে যাব। তাকে একসময় সমস্ত পৃথিবী থেকে দূরে থাকতে বাধ্য করা হয়েছিল। সেই তিক্ততার ফলেই তাকে অনন্যপায় হয়ে আপনার কাছে ছুটে যেতে হয়েছিল। প্রবীণ গাঙ্গুলি তার একাধিক মিথ্যা স্বীকার করে বললেন, আমি আরও একটা মিথ্যার আশ্রয় নিয়েছি। দুর্ঘটনার দিন কাজে যাইনি, আরতিকে সঙ্গে নিয়ে বেরিয়েছিলাম। একটা রেস্টুরেন্টে বসে আবার নতুন করে তাকে বুঝিয়েছিলাম, কথা দিয়েছিলাম 6 মাস নয়, এই মাসেই বাড়ি বদল করব। তার প্রয়োজন আর হলো না। আরতিকে খুন করে যে কার কি লাভ হয়েছে বুঝলাম না। মমতা গাঙ্গুলি বললেন, প্রবীণ আকারে ইঙ্গিতে আমাদের দোষী প্রতিপন্ন করার চেষ্টা কেন করছে আমি তো বুঝলাম না। অলোক না হয় আরতির দাদা, অনিমেষের মতো পরপুরুষের সঙ্গে ঘরের বউ ধেই করে নেচে বেড়াবে, অথচ কিছু বলতে পারবো না। অনিমেষ মুখার্জি তৎক্ষণাৎ উত্তর দিলেন, আপনি অত্যন্ত আপত্তিকর কথা বলছেন মিসেস গাঙ্গুলি। আমি অলোকের অনেক দিনের বন্ধু। হ্যাঁ, আমি ভেচাল স্বভাবের হলে সে আমাকে এখানে আনতই না। বাসব দ্রুত পরিস্থিতি শান্ত করার জন্য বলল, কথা কাটাকাটি করে কোনো লাভ হবে না। প্রবীণবাবু, আরেকটা প্রশ্ন আছে। আপনার স্ত্রী কি ভ্যানিটি ব্যাগে ছোট ছুরি রাখতেন? প্রবীণ গাঙ্গুলি উত্তর দিলেন, হ্যাঁ রাখতেন। নেল কাটার সে পছন্দ করত না। ছোট ছুরি দিয়ে সবসময় নখ কাটা বা ঘষা তার অভ্যাস ছিল। বাসব পকেট থেকে আরতি গাঙ্গুলির মুঠোর মধ্যে পাওয়া ছুরিটা বের করে বললেন, দেখুন তো, এই ছুরিটাই কিনা? না, তার বাটটা প্লেন স্টিলের ছিল, কোনো রকম কাজ করা ছিল না। আপনারা জানলে অবাক হবেন, এই ছুরি দিয়ে আমি যদি কারো শরীরে আঁচড় কাটি, সঙ্গে সঙ্গে তার মৃত্যু হবে। এর ডগায় এমন এক ধরনের বিষ লাগানো আছে যার তুলনা নেই। উত্তরপ্রদেশ ও বিহারে গ্রামাঞ্চলে গাধার বিষ্ঠার সাহায্যে এই মারাত্মক বিষ ছোড়া হয় এবং সেগুলোকে সংক্রামিত করা হয়। হত্যাকারী হয়তো এই বিষের ব্যাপারে কিছু জানত। সে চমৎকারভাবে আরতি দেবীর এই বদ অভ্যাসটাকে কাজে লাগিয়েছে। তার সব সময় ছুরি দিয়ে নখ কাটার অভ্যাস ছিল। হত্যাকারী তাকে সুদৃশ্য এই ছুরি উপহার দিয়েছিল। তিনি বুঝতেই পারলেন না ওই ছুরির ফলায় মৃত্যু বাসা বেঁধেছে। অভ্যাস বশে নখ ঘষতে গিয়ে চামড়ায় একটু ছিঁড়ে গিয়েছিল, সঙ্গে সঙ্গে মৃত্যু তাকে গ্রাস করেছে। বাসব আরো একবার থেমে গিয়ে বলল, মোটিভ না থাকলে এত ঠান্ডা মাথার মার্ডার হতে পারে না। স্বীকার করে নিতে বাধা নেই, এই হত্যাকাণ্ডের সঠিক মোটিভ আমি বুঝতে পারিনি।
তবে যা অনুমান করেছি মনে হয় প্রকৃত মোটিভের সঙ্গে তার কোনো পার্থক্য নেই। হত্যাকারী আরতি দেবীর সঙ্গে দীর্ঘদিন পরিচিত ছিল। তার স্বাদ ছিল তাকে নিয়ে ঘর বাঁধবার, কিন্তু সেই স্বাদ আর পূর্ণ হলো না। তার বিবাহিত জীবনে ফাটল ধরাবার জন্য আপ্রাণ চেষ্টা করতে লাগলো সে, কিন্তু কিছুতেই কিছু হলো না। আরতি দেবী তার স্বামীকে ছেড়ে যেতে চাইলেন না। তার সুখ আর সহ্য করতে পারল না সেই আশাহত লোকটি। প্রতিহিংসা পরায়ণ হয়ে উঠল সে। পাথা দিয়ে অলোক চৌধুরী বললেন, এসব কি বলছেন? নিজের বন্ধুকে প্রশ্ন করুন, আমার উক্তির সত্যতা প্রমাণিত হবে। অনিমেষ বাবু, আশা করি আমি ঠিক কথাই বলেছি। অনিমেষ চেয়ার ছেড়ে উঠতে যাচ্ছিলেন। ইন্সপেক্টর তার কাঁধে হাত রাখলেন। এ কি, আপনারা পাগল হলেন নাকি? একজনের প্রলাপকে বিশ্বাস করে? আইনকে আমিও ভয় করি অনিমেষ বাবু। প্রমাণ না থাকলে আপনার বিরুদ্ধে চার্জ আনতে আমি সাহস পেতাম না। বাসব একটু থেমে তাকে বলল, গাধার বিষ্ঠা সমেত কাগজের মোড়কটা নিশ্চয়ই আপনার পকেট থেকে পড়ে গিয়েছিল। আমি কুড়িয়ে পেয়েছিলাম। মোড়ক থেকে হাতের ছাপ তুলে নিতে আমার অসুবিধা হয়নি। ইন্সপেক্টরের কাছ থেকে পাওয়া প্রিন্টগুলোর সঙ্গে এই প্রিন্ট মিলিয়ে দেখতেই বুঝলাম ওটা আপনার হাতের ছাপ। সন্দেহ ঘনীভূত হলো। বিষ মাখানো ছুরিটায় ডসটি কোম্পানির লেভেল আছে। ওদের দোকানে পুলিশের সাহায্যে খোঁজ নিতেই ক্যাশ মেমোর ডুপ্লিকেটে আপনার নাম পেলাম। অর্থাৎ ছুরিটা আপনিই কিনেছেন। আপনার চেয়ে অনেক মাথাওয়ালা লোকের ভুল হয়, আপনার তো হবেই। নিজের নামে ছুরিটা না কিনলেই ভালো করতেন অনিমেষ বাবু, কিংবা এমন এক জায়গা থেকে কিনতেন যেখানে ক্যাশ মেমোতে নাম লেখার সিস্টেম নেই। দ্বিতীয় নম্বর এবং মারাত্মক প্রমাণ আপনার বিরুদ্ধে হলো আপনার বাড়ির পিছনে অবস্থিত ধোবারা। গতকাল দুপুরে আমি গিয়েছিলাম সেখানে। গাধার বিষ্ঠা প্রাপ্তিতেই আমি অনুপ্রাণিত হয়েছিলাম বলাই বাহুল্য। পুলিশের ভয় দেখাতেই কাজ হলো। আমায় তারা যে কথা বলেছে কোর্টেও তাই বলবে। তারাই আপনাকে গল্প করেছিল তাদের দেশে এই পদ্ধতিতে খুন করা হয়। আশা করি আপনার আর কিছু বলার নেই। পরিপূর্ণ একটা নারীর জীবন আপনার খেয়াল খুশিতে নষ্ট হয়ে গেল অনিমেষ বাবু। এর চেয়ে পরিতাপের কথা আর কি হতে পারে? অনিমেষের শরীর থরথর করে কাঁপছিল, মুখ রক্তবর্ণ হয়ে উঠেছিল। তিনি কিছু বলতে গিয়ে বলতে পারলেন না। ঘরে অদ্ভুত নিস্তব্ধতা। সকলের দৃষ্টি অপরাধীর উপর। শুধু প্রবীণ গাঙ্গুলি মাথা নত করে বসে আছে। আমার বক্তব্য শেষ হয়েছে। আপনি নিজের কর্তব্যে তৎপর হতে পারেন ইন্সপেক্টর। এবার আমি বিদায় নেব। এসো ডাক্তার। বাসব দরজার দিকে অগ্রসর হল। শৈবাল তাকে অনুসরণ করল।